পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাবো। এই যে রমজান চলছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের গোটা বিশ্ব জুড়ে, তো তার মধ্যে জানেন যে গোটা বিশ্ব নেতা বলা যায় আয়াতুল্লাহ খামেনি, তিনি শহীদ হয়েছেন গত শনিবার। এবং আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, তার সহযোগীদের যে যুদ্ধ চলছে, তাতে আজকের দিনে আমাদের গোটা বিশ্বের একটা চিন্তার বিষয় যে কি হতে যাচ্ছে আগামী দিনে। বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে না যা ঘটেছে তারপরেও আবার শান্তি ফিরত আসবে, সেটা একটা বিশাল দুশ্চিন্তার মধ্যে গোটা বিশ্বের রাষ্ট্রনায়করা আছে। তার মধ্যে আমাদের মুসলিম ধর্মের সবথেকে এক মাসব্যাপী যে পবিত্র রমজান, সেই রমজানের একটা ইফতার অনুষ্ঠানে, ইফতার মেহফিলে আমি বীরভূমে পদার্পণ করেছি। এর আগে বীরভূম অনেকবার এসেছি। অনেক সময় কংগ্রেস রাজনীতিতে রাহুল গান্ধী যখন বোলপুরে এসেছিলেন তখন এসেছিলাম। এরপরেও অনুব্রত মণ্ডল সহ চন্দ্রনাথ সিনহাদের বাড়িতে বা লাভপুরে অভিজিৎ সিনহার বাড়িতে এসছি। আর আজকের আশাটা অনেক আলাদা তাৎপর্য বলতে পারেন, যেহেতু 22শে ডিসেম্বর 2025 আমি একটি নতুন রাজনৈতিক দল, যেটা জনতা উন্নয়ন পার্টি, সেটা বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের শান্তির জন্য বা উন্নয়নের জন্য, স্বচ্ছ ভাবমূর্তির একটি সরকার যাতে বাংলায় আগামী দিনে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে আমাদের পার্টি তৈরি হয়েছে। তো সেই দিক দিয়ে বলতে পারেন যে বীরভূমের মাটিতে, লাল মাটিতে পদার্পণ একটা ধর্মীয় যে ভাবাবেগ বা আমাদের যে পবিত্র রমজান, সেই রমজানকে সামনে রেখে আমি বীরভূমে পা দিয়েছি। দেখুন, বিজেপি পার্টি সাম্প্রদায়িক পার্টি, এটা সবাই জানে ভারতবর্ষে। তারা এর আগেও তাদের অনেক যাত্রা, রথযাত্রা, বাবরি মসজিদ ভাঙার আগে তারা অনেক যাত্রা বের করেছিল এল কে আদবানির নেতৃত্বে। এবং সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। বিহারের সমস্তিপুরে এল কে আদবানিকে আটকানো হয়েছিল। তা নিয়ে অনেক সমস্যা ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছিল। বিজেপি পার্টি বাংলাকে দখল করার উদ্দেশ্যে সাম্প্রদায়িকতাকে আরও উস্কানি দিতে এই যাত্রা বের করেছে। তাদের অমিত শাহ আজকেও স্টেটমেন্ট করেছে আমার জন্য, যে আমি নাকি তৃণমূল নেত্রীর সমর্থনে আমি বাবরি মসজিদ করছি। এই বিজেপির মুখে এসব কথা মানায় না। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহদের এই পার্টি, বিজেপি পার্টি, তাদের উগ্র হিন্দুত্ববাদ, বজরং দল, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তারাই আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদটাকে 1992 সালে মাত্র 5% অমুসলিম এর দ্বারা বাবরি মসজিদ আক্রান্ত হয়েছিল, তাদের ঢাঁচাকে ভেঙে ফেলা হয়েছিল, ডিমোলাইজেশন করা হয়েছিল। সেই বাবরি মসজিদ যখন নতুন করে বাংলায় বেলডাঙ্গাতে প্রতিষ্ঠা করা হচ্ছে, একদিকে বিজেপি তার তীব্র বিরোধিতা করছে, তারা আবার হুঙ্কার দিচ্ছে, কখনো ইউপি থেকে আমার মাথা কেটে নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে 1 কোটি টাকা। আবার কখনো তাদের নেতারা বলছে মমতা ব্যানার্জির সমর্থনে নাকি আমি করছি। কারণ সবাই জানেন আপনারা যে 4 ডিসেম্বর 2025
এই মমতা ব্যানার্জির দলের মুসলিম মুখ জনাব ফিয়াদ হাকিম আর দুজন মুসলিম নেতা, একজন শেখ নিয়ামত হাজি এবং আকরুজ্জামান, এদেরকে পাশে বসিয়ে আমাকে বাবরি মসজিদ করার জন্য দল থেকে সাসপেন্ড করেছে। কাজেই বিজেপি যেমন মসজিদ ভেঙেছে, সেই মসজিদ আমরা পুনর্নির্মাণ করছি। বিজেপির যেমন গায়ের জ্বালা আছে, পাশাপাশি টিএমসি মমতা ব্যানার্জি মন্দির করে বেড়াচ্ছে, প্রতিযোগিতা করছে হিন্দুত্বর সঙ্গে, সনাতনীদের সঙ্গে, অথচ তারা একটা মসজিদ করতে গেলে সেখানেও বাধা দিচ্ছে। কাজেই আজকের দিনে পরিষ্কার যে বাবরি মসজিদের ইস্যুটা শুধু অল ইন্ডিয়া না, আজকে ইন্ডিয়া ছাড়িয়ে অন্যান্য দেশেও আজকে এই ইস্যুটা অনেক স্থান পেয়েছে, গুরুত্ব পেয়েছে। দাদা, বীরভূমে লড়াই কেমন হবে? কতগুলি সব আসনে কি প্রার্থী দেবেন? আশা রাখছি যে 11টা আসন রয়েছে বীরভূমে। আমাদের দলের তরফ থেকে আমাদের সহযোগী যারা দল থাকবে, আগামী দিনের চেষ্টা চলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমি আমার জন্মলগ্ন থেকে 1982 থেকে 2012 মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লেফট ফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি, কিন্তু আজকের দিনে আপনারা জানেন যে বিধানসভায় কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য। ওদের জোট সঙ্গী 2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক আছে ভাঙড়ের, নওশাদ সিদ্দিকী। তো সিপিএম এবং নওশাদ, তাদের সঙ্গেও আমরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। আমাদের নেতৃত্বে, জেইউপির নেতৃত্বে একটি 8টি-9টা দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী দিনে এই যে দুর্নীতিগ্রস্ত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছে, এটাকে উৎখাত করার উদ্দেশ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10ই মার্চের মধ্যে পরিষ্কার চিত্র বেরিয়ে আসবে যে আমরা 294টাই অল আউট আমাদের জোট সঙ্গীরা নিয়ে লড়ব। আর যদি কেউ গড়িমসি করে, তাহলে আমি আমার জেইউপির নেতৃত্বে 182টা আসনে আমি লড়াই করব। বামেদের সঙ্গে হবে না, সিপিএমের সঙ্গে হতে পারে। বামেদের যে সংগঠন, বাম ফ্রন্ট, যে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, তাদের সঙ্গে যারা ছিল বিগত দিনে, এখনও নামকে অস্তে আছে, তাদের কোনো অস্তিত্ব কোনো পিমিক্সে নেই, কোনো বুথে নেই। কাজে তাদের হাত ধরা, তাদের সঙ্গে জোট করা মানে আবার সঙ্গে সৈন্য মেলানো, সেটা কোনো মতেই আমি করতে যাব না। আমি সিপিএমের রাজ্য নেতৃত্বকে পরিষ্কার বলেছি, সেলিম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার, তিনাকে পরিষ্কার বলেছি আমি সিপিএমকে সঙ্গে নিয়ে জোট করতে চাই তৃণমূলকে পরাস্ত করতে। কিন্তু তাদের ওই যে শরিক দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, যখন বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা মুখ্যমন্ত্রী ছিল, তখন তাদের ওই শরিক দলের অস্তিত্ব ছিল। 14 বছর আগে যখন 2011 সালে বুদ্ধবাবুর সরকার পরাস্ত হয়, তারপরে দেখবেন কোথাও এই শরিক দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দাদা, এক সময় অনুব্রত মণ্ডলের সাথে দল করেছেন, বীরভূম এসেছেন, আবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার লড়তে হবে, কি স্ট্র্যাটেজি থাকবে? এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, ওনাদের স্ট্র্যাটেজি ওনারা করবেন। ওনারা তো বীরভূমে কী ধরনের রাজনীতি করেন আপনারা আমার থেকে সব থেকে বেশি অবগত আছেন বা জানেন। তো ওনার স্ট্র্যাটেজি উনি চালাবেন। আমরা আমাদের সাধারণ মানুষকে এটাই আহ্বান করব, 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের ক্যাবিনেটের 2জন পূর্ণমন্ত্রী জেলে গিয়েছিল, তাদের 2জন এমএলএ মানিক ভট্টাচার্য এখনও জীবন কৃষ্ণ সাহা জেলের ঘানিতে টানছে, এবং শিক্ষা দপ্তরের ভরি ভরি চুরির দায়ে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা থেকে একটা লজ্জাস্কর পরিস্থিতি বাংলায় হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। বিগত দিনে যত মুখ্যমন্ত্রী ছিল সমস্তকে ছাড়িয়ে গিয়েছে, দুর্নীতির রানী হিসাবে পরিণত হয়েছে। মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে
এই মমতা ব্যানার্জির সরকারটাকে পরাস্ত করবে। দাদা, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা একটাই বলবো যে নির্বাচন কমিশনার এসআইআরটা যখন বাংলায় চালু করলো 27 অক্টোবর 2025, 6 মাস আগে থেকে চালু করা উচিত ছিল। কারণ এত বড় একটা রাজ্য যেখানে 11.5 কোটি মানুষের বসবাস, 7,66,533 জন ভোটার, সেই ভোটারকে যখন 27 অক্টোবর 2025 ফ্রিজ করা হলো এবং এত বড় যখন পূর্ণাঙ্গ এসআইআর করতে গিয়ে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল 12টা রাজ্যের সঙ্গে বাংলা, কিন্তু যে ধরনের স্ট্রেংথ দরকার সরকারি কর্মচারীদের যে দরকার সেই অনুযায়ী বাংলায় কোথাও 60%, কোথাও 40%, কোথাও 50% সরকারি কর্মচারী নিয়ে দপ্তরগুলো চলে। সেখানে দেখবেন এসআইআর এর পূর্ণাঙ্গ কাজ করতে গিয়ে আইসিডিএস এর ওয়ার্কারদের পর্যন্ত ব্লক যে লেভেলে বুথ লেভেলের যে বিএলই তাদের নিয়োগ করা হয়েছে। এক কথায় বাংলা ভাষায় বলা যায় ছাগল দিয়ে ধান মারলে যা হয়, গরু না লাগালে যেটা হয়, সেই অবস্থা হয়েছে এসআইআর।